ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ মুসলিমদের অধিকার হুমকির মুখে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট ২০২৫ মুসলিমদের উপর হস্তক্ষেপ। পুরো সত্যটা আসলে কি? ভারতের নতুন ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ কি মুসলিমদের ক্ষতি করতে পারে? এই আইন কি সত্যি একটি ষড়যন্ত্র নাকি স্বচ্ছতার নামে হস্তক্ষেপ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব কুরআন, সুন্নাহ ও বাস্তবতার আলোকে যুক্তিসঙ্গত বিশ্লেষণ করলে এই ওয়াকফ বিল মুসলিমদের পক্ষে নাকি সম্পূর্ণ বিপক্ষে, নাকি কিছু ভালো আর কিছু মন্দ দিক আছে। আসুন তার আগে জেনে নিই অ্যাকচুয়ালি কী বলা আছে এই বিলে। এই বিলটি সম্পূর্ণরূপে আমি আজ আপনাদের সামনে পড়ে শোনাবো, তার সাথে বিশ্লেষণ করব এটি মুসলিমদের পক্ষে নাকি বিপক্ষে। বিলটিকে ৬টি ভাগে ভাগ করা হয়েছে, প্রথম থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত। এখন আলোচনা করছি প্রথম অংশ। ১, এই আইনটির নাম হবে ওয়াকফ সংশোধনী আইন ২০২৫। ২, এটি এমন তারিখ থেকে কার্যকর হবে যেটি কেন্দ্রীয় সরকার সরকারি গেজেটে বিজ্ঞপ্তি জারি করে নির্ধারণ করবে। ধারা ২, মূল আইন সংশোধন। ১৯৯৫ সালের ওয়াকফ আইনের ধারা ১-এর উপধারায়ে ওয়াকফ শব্দটির পরিবর্তে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট শব্দসমূহ প্রতিস্থাপিত হবে। ধারা ৩, সংজ্ঞা সংশোধন। আগাখানি ওয়াকফ, একজন আগাখানি দ্বারা উৎসর্গিত ওয়াকফ। বহুরা ওয়াকফ, একজন বহুরা দ্বারা উৎসর্গিত ওয়াকফ। কালেক্টর, জেলা কালেক্টর, উপকমিশনার বা উপকালেক্টরের নিচে নয় এমন একজন কর্মকর্তাকে বোঝাবে। গভর্নমেন্ট অর্গানাইজেশন, কেন্দ্রীয় বা রাজ্য সরকার, পৌরসভা, পঞ্চায়েত এবং সেগুলোর অধীনস্থ সংস্থা। গভর্নমেন্ট প্রপার্টি, সরকারি সংস্থার মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পত্তি। পোর্টাল অ্যান্ড ডাটাবেস, ওয়াকফ সম্পদ ব্যবস্থাপনা পোর্টাল, যেখানে নিবন্ধন, হিসাব, অডিট ইত্যাদি তথ্য থাকবে। প্রেসক্রাইবড, কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত বিধি দ্বারা নির্ধারিত। বিশেষ পরিবর্তন, ওয়াকফ করার জন্য ব্যক্তিকে কমপক্ষে ৫ বছর ধরে ইসলাম ধর্ম পালনকারী হতে হবে এবং সম্পত্তির প্রকৃত মালিক হতে হবে। ওয়াকফ বাই ইউজার ব্যবস্থা বাতিল করা হয়েছে, তবে ২০২৫-এর পূর্বে নিবন্ধিতগুলো ব্যতিক্রম হিসেবে থাকবে। বিধবা, তালাকপ্রাপ্তা নারী ও এতিমদের রক্ষণাবেক্ষণ ওয়াকফের মাধ্যমে সম্ভব যদি ওয়াকিফ অর্থাৎ দানকারী তা নির্ধারণ করেন। ধারা ৩A, ওয়াকফ প্রতিষ্ঠার শর্ত। কেউ ওয়াকফ প্রতিষ্ঠা করতে পারবেন না যদি না তিনি সম্পত্তির আইনগত মালিক হন এবং তা দান বা উৎসর্গ করার যোগ্যতা রাখেন। ধারা ৩B, ওয়াকফের বিস্তারিত তথ্য পোর্টালে আপলোড করা। ২০২৫ সংশোধন কার্যকর হওয়ার পর প্রতিটি ওয়াকফের বিস্তারিত তথ্য ৬ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের পোর্টালে আপলোড করতে হবে। ধারা ৩C, সরকারি সম্পত্তিকে ওয়াকফ বলে ঘোষণা নিষিদ্ধ। কোনো সরকারি সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণা করা যাবে না। জেলা প্রশাসক পর্যবেক্ষণ করে এই বিষয়ে তদন্ত করবেন এবং রিপোর্ট দেবেন। এবার আমরা ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর দ্বিতীয় অংশ আলোচনা করছি। ধারা ৪, জরিপ সংক্রান্ত সংশোধন। ১, সংশোধন কার্যকর হওয়ার পর যেসব ওয়াকফ জরিপ কমিশনারের নিকট মুলতবি রয়েছে সেগুলি সংশ্লিষ্ট জেলার কালেক্টরের নিকট স্থানান্তরিত হবে। ২, কালেক্টর রাজস্ব আইনের বিধান অনুযায়ী জরিপ সম্পন্ন করে রিপোর্ট দেবে রাজ্য সরকারকে। ৩, জরিপ কমিশনার শব্দটি যেখানে আছে সেখানে কালেক্টর শব্দটি প্রতিস্থাপিত হবে। ৪, জরিপে এখন থেকে সুন্নি ওয়াকফ, আগাখানি ওয়াকফ এবং বহুরা ওয়াকফ অন্তর্ভুক্ত থাকবে। ধারা ৫, ওয়াকফ তালিকা পোর্টালে প্রকাশ। ১, প্রতিটি রাজ্য সরকার তার ওয়াকফ তালিকা সরকারি গেজেটে প্রকাশের ৯০ দিনের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করবে। ২, প্রতিটি ওয়াকফের বিবরণে থাকবে সীমানা, ব্যবহারকারী, ওয়াকফ সৃষ্টির পদ্ধতি ও তারিখ, উদ্দেশ্য, বর্তমান মুতাওয়াল্লির নাম ইত্যাদি। ৩, জমি রেকর্ড সংশোধনের পূর্বে ৯০ দিনের পাবলিক নোটিশ দিতে হবে ২টি দৈনিক পত্রিকায়।
যার একটি হবে আঞ্চলিক ভাষায়। ধারা 6 ও 7 বিরোধ নিষ্পত্তি, আগাখানি ও বোহরা ওয়াকফও বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে। আগে যেখানে 1 বছরের মধ্যে আবেদন করার শর্ত ছিল, এখন তা 2 বছর করা হয়েছে। আদালত প্রমাণ সাপেক্ষে সময়সীমার পরেও আবেদন গ্রহণ করতে পারবে। ধারা 9 কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল গঠন, কেন্দ্রীয় মন্ত্রী হবেন চেয়ারপারসন, 3 জন সংসদ সদস্য, 3 জন মুসলিম সংগঠনের প্রতিনিধি, 1 জন মুতাওয়াল্লি যার ওয়াকফের বার্ষিক আয় 5 লাখ টাকার বেশি, 3 জন ইসলামী আইনের পণ্ডিত, 2 জন প্রাক্তন বিচারপতি, 1 জন জাতীয় পর্যায়ের অ্যাডভোকেট এবং প্রশাসন, অর্থ, প্রকৌশল ও চিকিৎসা ক্ষেত্রে 4 জন বিশেষজ্ঞ। কমপক্ষে 2 জন মুসলিম নারী সদস্য থাকতে হবে এবং 2 জন অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত হবে। আসুন এই আইনের তৃতীয় অংশ আলোচনা করি। ধারা 13 বোহরা ও আগাখানি সম্প্রদায়ের জন্য পৃথক বোর্ড। রাজ্য সরকার চাইলে সরকারি গেজেটে বিস্তারিত মাধ্যমে বোহরা এবং আগাখানি সম্প্রদায়ের জন্য পৃথক ওয়াকফ বোর্ড গঠন করতে পারবে। ধারা 14 রাজ্য ও এনসিটি দিল্লির বোর্ড গঠন। প্রতিটি রাজ্য এবং দিল্লির জন্য সর্বোচ্চ 11 সদস্যের একটি বোর্ড গঠন হবে। সদস্য মনোনয়ন দেবে রাজ্য সরকার। বোর্ডে অন্তর্ভুক্ত থাকবেন 1 একজন চেয়ারম্যান, 2 একজন সংসদ সদস্য, 3 একজন বিধানসভার সদস্য, 4 মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একজন মুতাওয়াল্লি যার বার্ষিক আয় 1 লাখ টাকার বেশি, একজন ইসলামী পণ্ডিত, পৌরসভা বা পঞ্চায়েত থেকে 2 বা ততোধিক নির্বাচিত সদস্য। বিশেষ শর্তসমূহ: যদি কোনো উপযুক্ত মুসলিম সদস্য না পাওয়া যায়, তাহলে ব্যবসা, সমাজসেবা, রাজস্ব, কৃষি বা উন্নয়নমূলক কাজে অভিজ্ঞ 2 জন পেশাজীবী, ওয়াকফ সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রাজ্য সরকারের যুগ্ম সচিব এক্স অফিসিও, সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের 12 কাউন্সিলের 1 জন সদস্য। আরও শর্ত: বোর্ডে কমপক্ষে 2 জন মুসলিম নারী সদস্য থাকতেই হবে। বোর্ডের মনোনীত সদস্যদের মধ্যে 2 জন অমুসলিম হতে হবে। বোর্ডে শিয়া, সুন্নি ও মুসলিম অনগ্রসর শ্রেণীর অন্তত 1 জন করে সদস্য থাকতে হবে। যদি রাজ্যে বোহরা বা আগাখানি সম্প্রদায়ের কার্যকর ওয়াকফ থাকে, তাহলে তাদের থেকেও 1 জন করে সদস্য মনোনীত করা হবে। 2025 সালের এই সংশোধনী বিল কার্যকর হওয়ার সময় যারা বোর্ডের নির্বাচিত সদস্য ছিলেন, তারা তাদের মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন। ধারা 16 সদস্য হওয়ার অযোগ্যতা। কেউ বোর্ডের সদস্য হতে পারবেন না যদি তার বয়স 21 বছরের নিচে হয়, তিনি মুসলিম না হন। ধারা 14 এর উপধারা অনুযায়ী মনোনীতদের ক্ষেত্রে তিনি 2 বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হন। ধারা 17 বৈঠক সংক্রান্ত পরিবর্তন। বোর্ডকে প্রতি মাসে অন্তত 1 বার বৈঠক করতে হবে। ধারা 20A বিলুপ্ত। আগের ধারা 20A যা ছিল বোর্ডের ক্ষমতা সংক্রান্ত, এখন সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। ধারা 20 পূর্ণকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রত্যেক বোর্ডের একটি পূর্ণকালীন সিইও থাকবেন, যাকে রাজ্য সরকার নিয়োগ দেবে। তার পদমর্যাদা হবে রাজ্য সরকারের যুগ্ম সচিব পর্যায়ের নিচে নয়। ওয়াকফ সংশোধনী আইন 2025-এর চতুর্থ অংশ এখন আলোচনা করছি। ধারা 30 প্রমাণ সংক্রান্ত পরিবর্তন। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 এর পরিবর্তে এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 অনুসরণ করা হবে। ধারা 32 ও 33 বোর্ডের ক্ষমতা সংশোধন। বোর্ডের কিছু সিদ্ধান্ত আর চূড়ান্ত হিসাবে গণ্য হবে না। ট্রাইব্যুনাল এখন কিছু সিদ্ধান্তের উপর আপিল গ্রহণ করতে পারবে। ধারা 36 ওয়াকফ রেজিস্ট্রেশন। এখন থেকে ওয়াকফ দলিল ছাড়া ওয়াকফ করা যাবে না। রেজিস্ট্রেশনের জন্য আবেদন অবশ্যই পোর্টাল ও ডেটাবেসের মাধ্যমে করতে হবে। জেলা কালেক্টর আবেদন যাচাই করে রিপোর্ট দেবে বোর্ডকে। যদি সম্পত্তি বিতর্কিত বা সরকারি হয়, তবে তা নিবন্ধনযোগ্য নয় যতক্ষণ না আদালত সিদ্ধান্ত দেয়। বোর্ড রেজিস্ট্রেশনের পর অনলাইনে একটি সনদ দেবে। বিশেষ নির্দেশ: যদি
6 মাসের মধ্যে রেজিস্ট্রেশন না করা হয় তাহলে সেই ওয়াকফ সম্পর্কিত কোনো মামলা আদালতে গ্রহণযোগ্য হবে না। তবে দেরির যথার্থ কারণ দেখাতে পারলে আদালত বিবেচনা করতে পারে। ধারা 37 রেকর্ড আপডেট। জমির রেকর্ড সংশোধনের আগে পাবলিক নোটিশ দিতে হবে 90 দিনের জন্য 2টি পত্রিকায়, তার মধ্যে একটি স্থানীয় ভাষায় প্রকাশ করতে হবে। ধারা 40 বিলুপ্ত। আগের ধারা 40 এখন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। ধারা 46 হিসেব সংক্রান্ত সংশোধন। প্রতি বছর অক্টোবর মাসে ওয়াকফ হিসাব জমা দিতে হবে। কেন্দ্র সরকার নির্ধারিত ফর্ম ও নিয়ম অনুযায়ী হিসাব দিতে হবে। ধারা 47 অডিট সংক্রান্ত পরিবর্তন। বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি হলে প্রতি বছর অডিট বাধ্যতামূলক। অডিট কেন্দ্র বা রাজ্য সরকার মনোনীত নিরীক্ষক দ্বারা হতে হবে। রিপোর্ট কেন্দ্রীয় পোর্টালে প্রকাশ করতে হবে। ধারা 50A মুতাওয়াল্লির অযোগ্যতা। নিম্নলিখিত ব্যক্তি মুতাওয়াল্লি হতে পারবেন না বা থাকতেও পারবেন না: 21 বছরের নিচে হলে, মানসিক ভারসাম্যহীন হলে, একেবারে দেউলিয়া হয়ে যাওয়া, 2 বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত, আগেরবার দুর্নীতির কারণে পদচ্যুত হওয়া। ধারা 51 ভূমি অধিগ্রহণ আইন। পুরাতন ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894 এর পরিবর্তে এখন রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ল্যান্ড অ্যাকুইজিশন রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013 অনুসরণ করা হবে। ওয়াকফ সংশোধনী আইন 2025-এর 5ম অংশ এখন আমরা আলোচনা করছি। ধারা 52 ট্রাইব্যুনালের চূড়ান্ত ক্ষমতা বাতিল। এখন থেকে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত নয়, আপিলের সুযোগ থাকবে। ধারা 55A মুতাওয়াল্লির কার্যক্রমে অবহেলা। যদি মুতাওয়াল্লির কেউ বা ট্রাইব্যুনালের আদেশ পালন না করেন তাহলে জরিমানা এবং 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ধারা 61 দণ্ডবিধান সংশোধন। গ্রহণযোগ্য কারণ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না দিলে 20,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা হবে। মুতাওয়াল্লি যদি বোর্ডের নির্দেশ না মানেন বা রেকর্ড না আপলোড করেন তাহলে 6 মাস পর্যন্ত জেল এবং 20,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ধারা 64 অপসারণযোগ্য কারণ। মুতাওয়াল্লি যদি 1 বছরের বেশি সময় ধরে হিসাব না রাখেন তবে তাকে অপসারণ করা যেতে পারে। যদি তিনি কোনো বেআইনি সংগঠনের সদস্য হন, যেমন আনলফুল অ্যাক্টিভিটিজ অর প্রিভেনশন অ্যাক্ট 1967 আইনে নিষিদ্ধ সংগঠন, তাহলেও তিনি অপসারণযোগ্য হবেন। ধারা 65 সিদ্ধান্ত দ্রুততা। বোর্ড 6 মাসের মধ্যে তার সিদ্ধান্ত দিতে বাধ্য। ধারা 67 ও 69 আপিল ও জনমত আমন্ত্রণ। ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে 90 দিনের মধ্যে আপিল করা যাবে। যে কোনো রেকর্ড সংশোধনের আগে লিখিত আপত্তি আমন্ত্রণ জানাতে হবে এবং জনসাধারণকে জানানো হবে। ধারা 72 প্রশাসনিক খরচ কমানো। ওয়াকফ তাদের সর্বোচ্চ 5% পর্যন্ত প্রশাসনিক খরচ ধার্য করা যাবে, আগে ছিল 7%। ধারা 83 ট্রাইব্যুনালের গঠন ও আপিল। ট্রাইব্যুনাল হবে 3 সদস্য বিশিষ্ট। একজন জেলা জজ পদমর্যাদার চেয়ারম্যান, একজন জয়েন্ট সেক্রেটারি স্তরের কর্মকর্তা, একজন মুসলিম আইন বিশেষজ্ঞ। যদি ট্রাইব্যুনাল না থাকে বা কাজ না করে তবে সরাসরি হাইকোর্টে আপিল করা যাবে। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে 90 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা যাবে। এবার আসছি আমরা ওয়াকফ সংশোধনী বিল 2025-এর 6ষ্ঠ তথা শেষ অংশে। ধারা 91 ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সংশোধন। পূর্বে যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894 ব্যবহৃত হতো তা এখন বাতিল করে রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ল্যান্ড অ্যাকুইজিশন রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013 ব্যবহার করা হবে। কালেক্টর এই ধারা অনুযায়ী পক্ষগুলোকে শুনে 1 মাসের মধ্যে আদেশ প্রদান করবেন। ধারা 100 ও 101 জরিপ কমিশনারের পরিবর্তে কালেক্টর। আইনজীবীদের দৃষ্টিভঙ্গিতে
বা ফৌজদারি অভিযোগের ক্ষেত্রে যে সার্ভে কমিশনার শব্দ ব্যবহৃত হতো তা কালেক্টর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এছাড়াও আইপিসি ধারা 21-এর পরিবর্তে এখন ভারতীয় ন্যায় সংহিতা 2023 ধারা 2(28) অনুসরণ করা হবে। ধারা 104 বিলুপ্ত। আগের ধারা 104 পুরোপুরি বাতিল করা হয়েছে। ধারা 107 সীমাবদ্ধতা আইন প্রয়োগ, লিমিটেশন অ্যাক্ট 1963 এখন থেকে ওয়াকফ সম্পর্কিত সব স্থাবর সম্পত্তির মামলা ও দাবিতে প্রযোজ্য হবে। ধারা 108 ও 108A বিলুপ্ত। এই দুটি ধারা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। ধারা 108B কেন্দ্র সরকারের বিধি প্রশাসনের ক্ষমতা। কেন্দ্রীয় সরকার এই আইন বাস্তবায়নের জন্য বিধি তৈরি করতে পারেন, যেমন ওয়াকফ সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতির ফর্ম, হিসাব ও রেজিস্ট্রেশনের নিয়ম, বিধবা, তালাকপ্রাপ্তা নারী ও এতিমদের জন্য বরাদ্দ করার নিয়ম, ওয়াকফের বিবরণ আপলোডের নিয়মাবলী, অডিট রিপোর্ট প্রকাশের নিয়ম, বোর্ডের আদেশ প্রকাশের পদ্ধতি, জনসাধারণের আপত্তি আমন্ত্রণের নিয়ম ধারা 69 অনুযায়ী। এছাড়া সংসদের উভয় কক্ষের সামনে 30 দিনের জন্য এই বিধিগুলো উপস্থাপন করতে হবে, যাতে তারা পরিবর্তন বা বাতিল করতে পারেন। ধারা 109 ও 110 কিছু বিধান বিলুপ্ত ও পরিমার্জিত। কিছু পুরাতন সাবধারা যেমন 120F, 110G ও 109-এর কিছু অংশ বাতিল করা হয়েছে। ধারা 31-এর পরিবর্তে এখন ধারা 29 অনুসরণ করা হবে নির্দিষ্ট ক্ষেত্রে। এবার আসুন এর ভালো ও ক্ষতিকর দিকটা কি তা নিয়ে আমরা আলোচনা করি। 1. সরকারি সম্পত্তিকে ওয়াকফ ঘোষণা নিষিদ্ধ। সূত্র ক্লজ 3C। সরকারি মালিকানাধীন কোনো জমিকে এখন থেকে ওয়াকফ ঘোষণা করা যাবে না। দেখতে ভালো শোনালেও অনেক পুরানো মসজিদ বা কবরস্থান আছে যেগুলো রেকর্ডে সরকারি জমি লেখা, অথচ মুসলিমরা যুগ যুগ ধরে তা ব্যবহার করে আসছে। এই আইনের ফলে এগুলোর উপর মুসলিমদের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। 2. পোর্টাল ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সূত্র ক্লজ 3B ও 36। ওয়াকফ রেজিস্ট্রেশন ছাড়া আদালতে মামলা করা যাবে না। রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে, সরাসরি পোর্টালে। যেসব মুসলিম ভাই বোন প্রযুক্তি বোঝেন না বা যাদের দলিল নেই তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। 3. বোর্ডে অমুসলিম সদস্য রাখা। সূত্র ক্লজ 14। ওয়াকফ বোর্ডে 2 জন অমুসলিম সদস্য রাখা হবে। ওয়াকফ একটি সম্পূর্ণ ধর্মীয় বিষয়, তাই এখানে অমুসলিম সদস্য থাকা মুসলিমদের কাছে হস্তক্ষেপ বলে মনে হতে পারে। 4. মুতাওয়াল্লিদের শাস্তি ও শর্ত। সূত্র ক্লজ 50A, 55A, 61। মুতাওয়াল্লি বোর্ডের নির্দেশ না মানলে জরিমানা ও জেলের বিধান রয়েছে। এটি দুর্নীতিবাজদের জন্য ভালো হলেও রাজনৈতিকভাবে কাউকে টার্গেট করেও ব্যবহার করা যেতে পারে। 5. ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল। ক্লজ 83। আগে ট্রাইব্যুনালের রায় চূড়ান্ত ছিল, এখন হাইকোর্টে আপিলের সুযোগ রাখা হয়েছে। ভালো দিক, তবে খরচ ও সময় বেশি লাগবে। সাধারণ মানুষের পক্ষে তা কঠিন। আসুন এটিকে আমরা এক নজরে একটু দেখি। স্বচ্ছতা আছে, প্রযুক্তির ব্যবহার আছে, সাধারণ মুসলিম পিছিয়ে পড়তে পারেন। সরকারি জমি ওয়াকফ নয়, যুক্তিযুক্ত বহু পুরানো মসজিদের ঝুঁকি। বোর্ডে অমুসলিম বৈচিত্র্য ধর্মীয় হস্তক্ষেপ হতে পারে। ট্রাইব্যুনাল, হাইকোর্টে আপিলের সুযোগ, তবে খরচ ও সময় দুটোই বেশি। কিছু দুর্নীতি রোধ করা যাবে ঠিকই, কিন্তু অপব্যবহারের সম্ভাবনা বেশি। পরিশেষে বলা যায়, এই সংশোধনী আইনে কিছু ভালো দিক যেমন প্রযুক্তি, স্বচ্ছতা, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ রয়েছে, আবার কিছু শর্ত এমনভাবে রাখা হয়েছে যাতে ভবিষ্যতে মুসলিমদের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ সহজ হয়। এবার আসুন আমরা আলোচনা করি এ বিষয়ে আমাদের করণীয় কি। 1. সচেতন হওয়া। 2. দিনদার আইনজীবী, মুফতি ও নেতাদের যুক্ত করা। 3. সাধারণ মানুষকে বোঝানো এটি ধর্মীয় ইস্যু, দলীয় নয়। 4. শান্তিপূর্ণভাবে দাবি তোলা। আল্লাহ আমাদের ঈমান, সম্পদ ও
ধর্মীয় অধিকার হেফাজত করুন। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।